ফোন ধরেন হচ্ছে যে ভোল্টেজ সম্পর্কে যদি সঠিকভাবে না জানেন তাহলে ডেড ফোন ফাইন্ড আউট হবে না, বোঝা গেছে? এখন ডেড ফোন সলভ করার জন্য আমরা স্বাভাবিকভাবে কয়েকটা ফোনের সিমটম বলি, যেরকম সিঙ্গেল আইসি, ডাবল পাওয়ার আইসি। হ্যাঁ, এইটা সম্পর্কে তো আমরা জানি যে একটা ফোনের হচ্ছে যে এক এক রকম আইসি থাকতে পারে। সেক্ষেত্রে সিঙ্গেল আইসি গুলো কেমন থাকে, যে ধরেন একটা পোকো মডেলের একটা ফোন পোকো সি3 অন করলাম, এটা যদি ইন আউট মানে দুইটার সাথে একটা ভোল্টেজ কম্পেয়ার করে আমি বোঝাতে চাচ্ছি, হ্যাঁ, যে দুইটার আহ, দুই রকম তথ্য দেখা যাবে। দেখেন এটার হচ্ছে যে একটা পাওয়ার আইসি মাত্র একটা 6357 সিআরবি, কিন্তু এখানে দেখেন যে এর সাথে কিন্তু দুইটা আছে, এখানে একটা এখানে একটা। এবং এই ফোনটার মানে সিস্টেমটা কেমন, যে এখানে এইটার মধ্যেই মানে মনে করেন যে চার্জিং প্লাস পাওয়ার দুইটাই এই একটা আইসির মধ্যে কনভার্ট করে দিয়েছে। আর এখানে দেখেন আরেকটা পাওয়ার আইসি, এই পাওয়ার আইসিটা আমরা এইভাবে জানি যে এটা যে লাস্টে দেখেন PM7150L, আর দেখেন এটার আছে PM7150, বুঝছেন? যেইটার মানে যে আইসিটার শেষে শুধু হচ্ছে যে এই আইসি নাম্বারই থাকবে, শেষে আর কিছু থাকবে না, সেটাকে আমরা মেন পিএম ধরে নেব। বুঝা গেছে তথ্য? আর যেটা শেষে এল আছে বা বি আছে, দেখো মানে আরো আরো অংশ থাকে, এটা হচ্ছে যে আমরা যদি নোট 10 প্রো ম্যাক্স বের করি তাহলে আরো ভালোভাবে বুঝাতে পারবো। নোট 10 প্রো ম্যাক্স, আসেন নোট 10 প্রো, নোট 10 প্রো, নোট 10 প্রো, এটা যদি ভোল্টেজ দেখি, সিপিইউ ভোল্টেজ, আইও ভোল্টেজ, ইন আউট ভোল্টেজ। ইন আউট ভোল্টেজটা কেন অন করছে জানেন? যে ইন আউট ভোল্টেজটা হচ্ছে ফোনের শুরুটা দেখায়, বুঝছেন? এই দেখেন এটা কি আছে 15150 এ, আবার এটা দেখেন 7150, হ্যাঁ, আরেকটাও আছে, এটাও তো দুইটা আছে, তিনটা আইসি কোনটা আছে সেটা বের করতে হবে। তিনটা আইসি, তিনটা আইসি। আচ্ছা, X3 তে দেখেন যে এইটাই দেখেন যে না X3 না, X3 প্রোতে হবে, X3 প্রোতে চকলেট মিস না। আচ্ছা ওটা 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 খাওয়াবো। এখন এটাই আসেন যে এটা দেখেন যে 8150, 8150L, আর এটা দেখেন 8150B, তিনটা আইসি। এখন আপনি কোন আইসিটা ধরে কাজ করবেন? আমরা শুরু করব যখন শিখবো তখন শুরুটা সহজ দিয়ে শিখবো, বুঝছেন? কঠিন হেসাবাসা দিয়ে জিনিসটা শিখলে ওটার মাথায় জিন্দেগিতে আসবে না। তাহলে আমরা শুরুটা কি মানে সহজটা কোন ফোন দিয়ে পাচ্ছি? এটা হচ্ছে C3 তে। আসেন, এই ধরনের ফোন আপনি এরকম সিংহভাগ ফোনে পাবেন। ব্র্যান্ডের ফোনে এই ধরনের সমস্যা মানে সিপিইউ রিলেটেড প্রবলেম যেগুলো থাকে, মানে ডেড রিলেটেড প্রবলেম, তাতে অধিকাংশ সব সিপিইউ প্রবলেম থাকে। পাওয়ার সেকশন ডেড হয় কম, কিন্তু আপনার হাতে গোনা মানে 10টা ফোনের ভিতরে 8টা ফোনেই আপনি এই পাওয়ার আইসি, এই ধরনের সিঙ্গেল পাওয়ার আইসি নষ্ট পাবেন। আসেন এবার এই যে পাওয়ার সেকশনটা বোঝার জন্য সিঙ্গেল পাওয়ার আইসিটা আমরা কাজ করব, এবং ডাবল যে মানে দুটো তিনটে চারটে পাওয়ার আইসি যেগুলো, এগুলো আমরা পরে বুঝি। আমরা সিঙ্গেলটা কেন বুঝবো, যে এই ধরনের কাজ আমাদের কাছে বেশি আসে, আর এখান থেকে যদি আমরা পাওয়ারের সিমটমটা বুঝে নিই তাহলে ওখানে গেলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আর আমি যে পদ্ধতিটা বলছি এটা হলো যে আপনি যেই আইসিটার মানে নাম্বার কম পাবেন নাম্বার বেশি পাবেন এটা নিয়ে একটা স্ট্রাকচার বলে দিচ্ছে, ওই অনুযায়ী কাজ করলে কাজটা সহজ হবে আশা করা যায়। তবে কাজ হচ্ছে যে আহ, একটা পাওয়ার আইসি মেন থেকে আমরা শুরু করি। এটা হলো যে প্রত্যেকটা পাওয়ার আইসির একটা হলো ইন এবং আউট ভোল্টেজ থাকে। ইন এবং আউট ভোল্টেজটা কি? এই যে আপনার এই কর্নারের এই লাইনটার এখানে, অর্থাৎ এখানে 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 এই সেকশনের যে মোটা মোটা ক্যাপাসিটার, মানে এটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে যে বড় বড় যে ক্যাপাসিটার গুলো থাকে এখানে ইনপুট থাকে, আর পাশের এইগুলো আর এই খেলা এগুলো যেগুলো থাকে এগুলো হচ্ছে যে আউটপুট ভোল্টেজ থাকে। এটা হচ্ছে যে আপনাদেরকে জেনে নিতে হবে। এরপরে যে এখানে দেখেন যে ছোট ছোট অনেক লেখা আছে,
তার ভিতরে এই যে দেখেন যে সিম্পটম গুলো কেমন, ভিআইও 2.8। 2.8 বলতে কি, যে এটা হচ্ছে যে আপনার আউটপুট ভোল্টেজ। প্রত্যেকটা পাওয়ার আইসিতে পাওয়ার আইসি ভালো আছে না খারাপ আছে এটা বুঝে নেবেন এইভাবে যে যে এই পাওয়ার আইসিটার ইনপুট ভোল্টেজটা আমরা অ্যাকুরেট পাচ্ছি কিনা। তাহলে এখানে আমরা ভোল্টেজ পাবো কত, যে 3.7 ভোল্টেজ পাবো, পালাম। এবার এটা পাবো কখন, যখন এখানে চার্জিং সেকশনের চার্জার আইসি প্রপার ভাবে ভিপিএইচটা সে আউটপুট করবে। এবার আউটপুট করবে তখন এবার এই আইসি কি করবে, সে কি করবে, তার এই সেকশনের এই যে কয়েকটা ক্যাপাসিটার আছে এখান থেকে আমরা যে ইন আউট ভোল্টেজ আছে এখান থেকে কিন্তু ধারণাটা নিতে পারছি। দেখেন এখানে এনেছে আউট ভোল্টেজ 1.8, ছোট খুচরা ভোল্টেজ এগুলো কখনো ইন ভোল্টেজ হয় না, এটা আউটপুট ভোল্টেজ হয়, তাহলে এটাও আউটপুট। তারপরে দেখেন এখানে এই যে WCN বলে 2.8 বলতে কি জানেন, এটা হচ্ছে যে বলেন কিসের, কালকে দেখিয়েছি WCN ওই যে ওয়াইফাই সেকশনের এই দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ এই যে VCN, হ্যাঁ VCN এটা হচ্ছে যে ওয়াইফাই সেকশনের ওই সেকশনে এই ভোল্টেজটা যায়। আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার ভিআইও যেটা আছে 2.8, এটা ভিআইও ভোল্টেজ যায় হচ্ছে যে র্যামে যায়, আর হচ্ছে 2.8 র্যাম মূলত সে র্যামের জন্য, আর হচ্ছে যে ওই যে ফ্ল্যাশ লাইটের ওখানে কমান্ডের জন্য, তারপর এলডিও তে কিছু ভোল্টেজ এটা হচ্ছে যে নেয় আর কি। তারপরে এই যে আরএফ আছে যে 1.8 ভোল্টেজ, এটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে মোটামুটি এভরিথিং যতগুলো ভোল্টেজ আছে সবগুলোই কিন্তু ইন হওয়ার পরে তৈরি হয়। এখন ইন হওয়ার পরেই কিন্তু সে অটোমেটিকলি এই আউটপুট তৈরি করছে না, অটোমেটিক না, এটা হচ্ছে যে পাওয়ার সুইচ ট্রিগার করার পর, আর পাওয়ার সুইচ ট্রিগার করার পূর্বে কি হয়, যে ভোল্টেজ গুলো এসে এই সেকশনে ভোল্টেজ গুলো এসে দাঁড়িয়ে থাকে। মানে এখানে আছে যে ওই যে যদি বলি হচ্ছে যে ওই যে আমাদের যে বললাম যে রাজমিস্ত্রি এসে বসে আছে, এখন এসে ইঞ্জিনিয়ার এসে বলবে কাজ শুরু করো, সে কি করবে, এখান থেকে সাপ্লাই দেওয়া শুরু করবে। হিসাবটা ওকে। ব্যাটারি চার্জ অবস্থায় যদি পাওয়ার সুইচ চাপ দেয় তাহলে না ব্যাটারি চার্জ অবস্থায় না, ব্যাটারি চার্জ না দিলেও হবে, এই সরি ব্যাটারি চার্জ অবস্থায় পাওয়ার সুইচ না দিলেও হবে, বুঝলেন? ইনপুট হবে আউটপুট হবে। আপনি যদি মনে করেন যে ব্যাটারি লাগাই, যদি চার্জে লাগাই হ্যাঁ তাহলে আউটপুট হবে। চার্জিং সেকশনটার কাজ কি, যে ইউএসবি সেকশন যখনই আপনি লাগাবেন, ইউএসবি লাগানোর পরে কি ফোনে আছে যে একটা লোগো আনার চেষ্টা করবে না, লোগো আসবে, তাহলে এই লোগোটা কি আসবে, লোগো আসা মানে কি ফোন প্রায় অন বলা যায়, আমরা তো অন। তাহলে লোগো যখন আসবে, লোগো তো লেখাটাকে আসতে হবে, তাহলে এই কার্যক্রম করার জন্য তো তার আউটপুট ভোল্টেজ 100% প্রয়োজন, না তো সে ডিসপ্লে ইমেজ আনবে কি করে। হিসাবটা সেই, যদি আপনি ব্যাটারি সংযোগ দিয়ে থাকেন, ব্যাটারি সংযোগ দিলেন, তখন কি হবে, এই যে রাজমিস্ত্রি এসে দাঁড়িয়ে থাকবে। এবার আপনি পাওয়ার সুইচ প্রেস করবেন, পাওয়ার সুইচ বডির সাথে জিএনডি করবেন, তখন কি করবে, যে এখান থেকে সে ওয়ার্ক শুরু করবে। এই হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি মানে ভোল্টেজ ইন এবং আউট সিঙ্গেল পাওয়ার এসি সম্পর্কে বুঝলেন। এখন এইটা হচ্ছে যে আমরা যদি এরকম দেখি যে পোকো হচ্ছে যে সিরিজে দেখা যাচ্ছে দুইটা আইসি, তাহলে এই ক্ষেত্রে কিভাবে কাজ করে, এক্ষেত্রে একটু ভালোভাবে দেখেন যে এইটা ইনপুট এবং আউটপুট দুইটাই একসাথে, মানে ইনপুট এবং আউটপুট বললাম এই জন্যই যে চার্জিং ইনপুট আবার পাওয়ার আউটপুট, মানে চার্জিং এর কাজটাও করছে আবার সে পাওয়ারের কাজও করে এই একটা আইসির ভিতরে। এখন এইটার যদি আপনি মনে করেন যে এই আইসির মতন, এই আইসিতে ইনপুট আউটপুট দেখার মানে চার্জিং আইসি থেকে যে বিকিউ আইসি থেকে আউটপুট ভিপিএস বানাচ্ছে না, আপনি এখানে একটা ভিপিএস দিয়ে দিলেন, ভিপিএস দিয়ে ফোন অন করে ফেললেন, কিন্তু এই ফোনে কিন্তু আর পারবেন না, কেননা এখানে এই আইসিটাই হওয়া লাগবে, এই আইসিটা অ্যাকুরেট না হইলে তো কিন্তু তখন কাজ করবে না। এখন দেখেন এখানে দেখেন যে লেখাই আছে ভি বাস ইন, এই দেখেন এই যে ভি বাস, তাহলে ভি বাস কি করছে, সে ইন করছে, ভি বাস কোনতে আসে, ইউএসবি থেকে আসে, চার্জিং আইসি থেকে আসে, ওই সরি ইউএসবি থেকে আসে, তাহলে ইউএসবি যখন এখানে আসছে ভি বাস দেখে আমরা ধরে নিচ্ছি এটা চার্জিং আইসি, তাহলে গেল।
এবার দেখেন এখান থেকে আবার কি করছে, সে ভিপিএস পাওয়ারও তৈরি করছে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু কাজের যে ধাপগুলো আছে, তারপরে এখানে দেখেন A to Z এই ভোল্টেজ গুলো সে নিজেই বানাচ্ছে। তাহলে সে চার্জের কাজও করছে, সে ভিপিএস এর কাজও করছে, আবার যে খুচরা যে ভোল্টেজ গুলো থাকে 2.8, 1.8, 0.8 দেখেন সব 1.1 সব কিন্তু এই এক ভোল্টেজের মধ্যে আসছে। তাহলে এই ধরনের আইসি গুলো হুম, এই ধরনের আইসি গুলো হলো সাব পাওয়ার আইসি। হ্যাঁ এই ধরনের শুধু আইসি, চার্জিং আইসি। জি জি জি। এটা কি মেন আইসি না? এখন এইটা হলো সাব পাওয়ার আইসি, আপনি সেটা বলতেছেন তাই তো? না, এইটাই হচ্ছে মেন পিএম আইসি, মেন পিএম এবং মেন চার্জিং। আর সাব পাওয়ার আইসি এইটা। সাব পাওয়ার আইসি কি করে, এখান থেকে সে ভোল্টেজটা নিচ্ছে, কিন্তু এখানে আর সে ভিপিএস ভোল্টেজ আছে, এই সরি, এখান থেকে সে পুরোপুরি আছে যে ভিভাসে যে ভোল্টেজটা বা ভিপিএস এর ভোল্টেজটা সে নেবে না। ও সেটা কি ডিজিটাল আইসি কম্বো করা না? হ্যাঁ, এটার মধ্যে সে ভোল্টেজ নেবে, গুঁড়ো ভোল্টেজ নেবে, মানে সে যাই ভোল্টেজ নিক আপনি এখানে ওই ভিপিএস ভোল্টেজ পাবেন না, সরি হ্যাঁ ভিপিএস এর মতন অত হাই ভোল্টেজ পাবেন না। হাই ভোল্টেজ সে ওখান থেকে নেছে, ওখান থেকে নিয়ে সে এইখানে যখন 2.8 দেবে, 3.8 যে 3.0, 1.8, তারপর 1.2 দেখেন, মানে এখানে ইন এবং আউট যে ভোল্টেজ আছে টোটালি কিন্তু এখানে আছে যে আপনি সহজে দেখতে পাচ্ছেন। মনে করেন একটা ফোন ডেট সলিউশন করবেন, ফোনটা অন করবেন, চেক করবেন, এটার জন্য কি করবেন, জাস্ট এই ইন আউট ভোল্টেজ অন করবেন, করে চার্জার কানেকশন দেবেন, দেওয়ার পরে আপনি এই সেকশন গুলোই ভোল্টেজ পাচ্ছেন কিনা, ব্যাটারি চেক যেই জায়গাতে ভোল্টেজ পাবেন সেটা ওকে আছে, যে জায়গা পাবেন না সেটা ডেড আছে। ধরেন তো কানেকশন দেব না এই ক্ষেত্রে। না 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 ব্যাটারি ছাড়া, তাহলে আপনি ধরেন এইখানে ভোল্টেজ পেলেন, এই জায়গায় এই সেক্টরে ভোল্টেজ পেলেন, তাহলে কি করবেন, এটা কি ধরতে পারি আমরা, ভোল্টেজ পেলেন তাহলে কি ধরতে পারি, ওকে ওকে, চার্জিং আইসি হ্যাঁ ওকে। এবার চার্জিং আইসি ধরেন ওকে হলে, এবার আমার এখানে এসে আমি এই সেকশনের আমি ভোল্টেজ পাচ্ছি না, আমি এখানে আছে এই বব ভোল্টেজ পাচ্ছি না, এই যে 3.3 পাচ্ছি না, 3.1 পাচ্ছি না, এখানে কোন জায়গায় আপনি 3.7 আপনি আমার দেখান একটু, নাই। মানে আমি দেখছি না, আপনি দেখলে আমার বলেন। 1.8 আছে 3. হ্যাঁ নেই, তাহলে একই আছে যে মেন আছে যে পাওয়ার আইসি বলে আমরা ধরতে পারবো। না ঠিক আছে। মেন পাওয়ার আইসির পাশে আপনার 1.8 তাহলে কি মানে দুইটা পাওয়ার আইসির বিষয়টা বুঝলেন? হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। এখন এইটা হলো যে এটা যে বেসিকের যে বিষয়গুলো থাকে, যে শুরুটা কিভাবে করবেন, মানে পাওয়ার সেকশন নিয়ে যে ক্লাসটা আসে, মানে পাওয়ার সেকশন নিয়ে ক্লাস বলছে এখানে, পাওয়ার সেকশন নিয়ে আলোচনা, যে আপনার কাজটা করার জন্য আপনার কোন কোন ফ্লো দরকার হয় সেটা আপনি এখান থেকে দেখবেন। এবার ধরেন এই সেকশনটা সমস্ত কিছুই ওকে আছে, এর সমস্ত আউটপুট আসছে, এখন এইটা আউটপুট থাকার পরে তাহলে আপনাকে এখানে দেখতে হবে যে অপোজিট সাইডে এই পাওয়ার এই আছে র্যামের এই যে এই ভোল্টেজ গুলো আছে এখানে, এই যে 3.3, 1.8, 1.8, তারপরে এই যে ভিভার তো এটা তো বুঝেনি যে এইগুলো পাচ্ছেন কিনা। এটা যদি সব ওকে থাকে তাহলে আপনি এখানে যাবেন হচ্ছে এই যে সিপিইউ ভোল্টেজে। এটা হচ্ছে ডেড সলিউশনের কথা বলছি, যে সিপিইউর যে বাক সেকশনের যে ক্যাপাসিটর গুলো থাকে, এই বাক সেকশনের ক্যাপাসিটর আপনি এই ভোল্টেজ গুলো পাচ্ছেন কিনা। যদি না থাকে তাহলে এখানে শর্ট থাকবে বা ভোল্টেজ কম থাকবে, যেরকম আমাদের ওই ফোনটার মতো। তাহলে আমরা কি করব, এটা সিপিইউটা রিভলিং করব। ওকে, সিপিইউ রিভলিং এর শর্ত হচ্ছে কি, যদি বাক শর্ট থাকে এবং বিপের পরিমাণ যদি মানে বিপ দেখে এবং ভ্যালুর পরিমাণ যদি সর্বনিম্ন থাকে, তাহলে সেটাকে আমরা সিপিইউ শর্ট বলে ধরে নেব। তাহলে আমরা ধরেন এখানে শর্ট যখন চেক করলাম, শর্ট মনে করেন যে বিপ দিচ্ছে ভ্যালু দিচ্ছে, তাহলে আমি এখানে ভোল্টেজ দেখব। যখন এখানে ভোল্টেজ ওকে আছে বা ভোল্টেজ কম বেশি আছে, ভোল্টেজ ফ্লাকচুয়েট করছে, ধরেন প্রত্যেকটা সংযোগের সাথে মানে প্রত্যেকটা মানে লেয়ার আর কি, ধরেন এটার সাথে এটা এই আছে, সরি হিসাবটা আছে এরকম যে এইটার সাথে কানেকশন আছে, এটার সাথে কানেকশন আছে, এটার সাথে কানেকশন আছে, এটার সাথেও আছে, এখানেও আছে। এখন এইগুলো মিলে তো একটা ওয়ার্ক করছে, সে একটা কাজ করছে না, এন্ড এই কাজগুলো করতে গিয়ে এই ভোল্টেজটা তার প্রয়োজন ছিল, কিন্তু কারণবশত এই ভোল্টেজটার ফ্লাকচুয়েট করছে, মানে ভোল্টেজ 0.7 দেখানোর কথা কিন্তু ভোল্টেজ আছে কম হচ্ছে, 6, 5, 2 এরকম হচ্ছে, কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটা কোনো কারণবশত শর্ট থাকতে পারে, এটা আবার চার্জার কানেকশন খুলে নিয়ে আবার এটা মাপবেন যে এখানে আপনার ভোল্ট ভ্যালু কেমন আছে। যদি এখানে ভ্যালু কমে যায় বা ভ্যালু কম বেশি হয়, ফ্লাকচুয়েট করে, তাহলে আপনি সেক্ষেত্রে আইসিটা তুলে ফেলবেন, আইসিটা তুলে আগে আইসিটা রিভালিং করবেন।
মানে আগে আপনি আইসিটা সন্দেহবশত চেঞ্জ করবেন না। আরো তো পাওয়ার সেকশনে আরো তো কিছু সিম্পটম আছে যে আইসি কখন ভালো থাকে খারাপ থাকে এগুলো তো আমরা জানিছি। তাহলে মোটামুটি এই গেল। এবার আসেন যে এই যে এইটার বিষয় কোনটা একটা, হ্যাঁ এটাই সিপিউর বিষয়। সিপিউর ভোল্টেজ ক্লিক করছিলাম না, এটারই করলাম না, এইখানে চলে এসছে সে। হ্যাঁ বাক যে ভোল্টেজ গুলা, ইয়ার যে ভোল্টেজ গুলা, বাক যে ভোল্টেজ গুলা, বাক ভোল্টেজ গুলো হচ্ছে পাওয়ার আইসি থেকে তৈরি হয়। সিপুর সাথে সংযোগ থাকলে সিপু টানে, সিপু নেয়। সিপিইউ ভালো থাকার পরে বাক ভোল্টেজটা তৈরি হবে না। সিপুটা, হ্যাঁ যেমন আমরা পাওয়ার আইসি থেকে তো আমরা ইনপুট আউটপুট ভোল্টেজ পাই, হ্যাঁ হ্যাঁ, এরকম যে পাওয়ার আইসি ভালো থাকলে কি আমরা বাক ভোল্টেজ পাবো কিনা? পাওয়ার আইসি ভালো থাকলে বাক পাবেন না। পাওয়ার আইসি ভালো থাকলে 1.8 এবং 2.8 পাবেন, ক্লিয়ার। জি। আর যদি সিপু ভালো থাকে তাহলে বাক পাবেন। মানে আপনার সামনে পাওয়ার আইসি বাক ভোল্ট তৈরি করে, ঠিক আছে, কিন্তু সেটাই তো না। আপনি শোনেন, আপনি হচ্ছে যে মানে বাকটা কখন কাজ করে সেটা বলতে চাচ্ছেন, তাই না? এখন ওই জায়গায় ধরেন আমার একটা হচ্ছে যে ফ্যান লাগানো আছে বা ওই জায়গায় একটা লাইট লাগানো আছে, আমি দেখছি ওর হোল্ডার আছে, লাইট নেই, তাহলে আমি কি কোনো ভোল্টেজ দেব? ক্লিয়ার? এবার তাহলে মনে করেন যে ওই জায়গায় একটা আছে, বাল্ব আছে বা ফ্যান আছে, ফ্যানের কয়েল কাটা, তাহলে কিন্তু তো আমার ভোল্টেজ দিয়ে কাজ হচ্ছে না। তাহলে ওখানে যদি জিনিস ইনস্ট্রুমেন্ট সঠিক থাকে তাহলে এখান থেকে সে ভোল্টেজ যাবে। সেই ভোল্টেজটার নাম কি বলেন? বাক ভোল্টেজ। ক্লিয়ার? এটাই। এখন হচ্ছে যে সিপিইউ ভালো আছে কিনা বা সিপিইউ আছে কিনা এটা তো বাকে বুঝলাম। বাকের পাশাপাশি আবার এই যে 1.2, 3.1, 1.8 এই ভোল্টেজও কিন্তু দরকার। আবার আমরা জেনেছি কি পিএস ভোল্টেজ, যে ভোল্টেজ পিএস হোল্ড, এই ভোল্টেজ কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে হ্যাঁ, সে সিপিইউ এবং পাওয়ার আইসি যদি ওকে থাকে তাহলে কিন্তু এই ভোল্টেজটা কাজ করবে। ওকে, তাহলে মোটামুটি কিন্তু মানে ভোল্টেজ যে বিষয়টা ছিল সেটা কিন্তু কিছুটা ধারণা পাওয়া গেল। এখন হলো যে আপনার আইসিতে সিপিইউতে এই ভোল্টেজ গুলো স্টেবল থাকতে হবে, আর স্টেবল না থাকলে কিন্তু কাজ করবে না। আমি ইতিপূর্বে আমি একটা রেডমি A3 ফোনের কাজ করছিলাম। রেডমি A3 এর পাওয়ার আইসি থেকে সব ভোল্টেজ বানাচ্ছে কিন্তু সিপিইউর ভোল্টেজ পাচ্ছি না। সিপিইউর যে ভোল্টেজটা থাকে না 1.8, এই যে 1.8, 1.8, 1.2 এই ভোল্টেজ কোডটা আমি পাচ্ছিলাম না। সেক্ষেত্রে আমি যখন এই যে এই পাওয়ার এসি রিভলভিং করে দিই তখন আমার কাজ করলো। পাওয়ার এসি রিভলভিং করার কারণ কি, যে এর বল হয়তো ড্রাই ছিল, যার কারণে আদার্স বিষয়টা হচ্ছে যে পাওয়ার আইসির আদার্স ভোল্টেজ বানাচ্ছে। এই যে পাওয়ার আইসি এটা তো আদার্স ভোল্টেজ তৈরি করছে, এইটা যখন তৈরি করছে শুধু সিপিইউ সেকশনে যে ভোল্টেজটা যায় সেই বলটাই এখানে এই পাওয়ার আইসির নিচ থেকে ড্রাই হয়ে গেছে। তখন তো তাহলে আর এই যে এখানে যে ভোল্টেজটা আছে এটা তো আর পাবো না, আমি এটা পাইনি। এই জন্য মানে এটা হচ্ছে মানে আমার উস্তাদ থেকে শেখা, সে নিয়ে আমাকে বললেন যে তাহলে তুমি আগে ফার্স্ট হচ্ছে পাওয়ার আইসিটা রিভলভিং করো, যদি না হয় তারপর সিপিইউতে যাবা। তাহলে কি মানে সিমটম কি, যে আমি এটা পাচ্ছি, এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এইগুলোও পাচ্ছি, তাহলে আমি এইটা কোনো পাবো না, তাহলে আমার নিশ্চয়ই পাওয়ার আইসি দায়ী। এখন পাওয়ার আইসি দায়ী অনুযায়ী কি পাওয়ার আইসি কে এই লাইন আবার শর্টও পাচ্ছি না, যেখানে ভোল্টেজটা যাচ্ছে না তাহলে এখানে তো আমার শর্ট থাকবে, কিন্তু শর্টও নেই। শর্ট না থাকার কারণে সে নিয়ে মানে উনি আর ওনার ধারণা অনুযায়ী আমাকে বললে যে আপনি হচ্ছে যে পাওয়ার আইসিটা রিভলভিং করেন, এবং পাওয়ার আইসি রিভলভিং করার পরে পালাম। এবার তারপরে আমার ধারণা আসলো যে না, তাহলে আমার বলটা ড্রাই ছিল বা সংযোগ বিচ্ছিন্ন ছিল। তাহলে মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে পোকো X3 প্রোতে, X3 প্রোতে যে বিষয়টা হলো যে আমরা এখন X3 প্রো সম্পর্কে জানবো। X3 প্রোতে জানতে হলে আপনার আগে হচ্ছে কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। কম্পোনেন্ট বলতে নেম, কেননা এখানে একটা পাওয়ার আইসি বুঝলাম সেটা নাই হলো, দুইটা বুঝলাম সেটাও নাই পারলাম, কিন্তু তিনটি, তাহলে এবার আমি কিভাবে কাজ করব? হাতে একটা ধৈর্য শক্তি তো থাকা লাগবে, তাই না? তো তিনটে পাওয়ার আইসি এসে যে এতগুলো পাওয়ার আইসি কাজ করা যায় নাকি, আর এগুলো একটা মানে স্বাভাবিক হিসাবে নেওয়া যায় না। তাহলে সেটা কি, এই যে এটা আসেন যে এইটা হলো আপনার পি পাওয়ার 8150, এটা হলো যে মেন পাওয়ার,
মেন পাওয়ারটা কিভাবে বুঝলাম, যে x3 পুরো যে ইন আউট ভোল্টেজ আছে সেইটা আগে বের করি। কিরকম মনে হলো? এখন এটা দেখেন ইন আউট ভোল্টেজে যান, ইন আউট ভোল্টেজে গিয়ে এটা কোথা থেকে আসছে, মানে আপনি স্কিমেটিক্স যদি পান তাহলে আপনি এটা এইভাবে অ্যানালাইজ করবেন যে আপনি যে আইসিটার শেষে নাম্বারের শেষে কোনো কোড থাকবে না ওইটাকে আপনি ধরে নেবেন যে মেন পাওয়ার আইসি, এবং যে আইসিটা শেষে কোড থাকবে অর্থাৎ এখানে 8150 শেষ 103 ভার্সন, এখানে 8150L আর এখানে দেখেন 8150B, তাহলে এটা আপনাকে আমি সহজে ভেঙে দিচ্ছি যে আপনি বুঝবেন কি করে যে এটা কোন কোন সেকশন আইসি। এটা আমরা প্রথমে গেলাম ইন আউট ভোল্টেজে, ইন আউট ভোল্টেজে গিয়ে দেখেন যে প্রথমত এখানে ভোল্টেজ গুলো আসছে কোথা থেকে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এবার এখানে আসেন, এখানে দেখেন যে আপনার যে এই পাওয়ার আইসিতে আছে যে আপনার ভিবাস ভোল্টেজ নেই বা ভিপিএস ভোল্টেজ নেই, কিন্তু এইটাতে দেখেন যে ভোল্টেজ গুলো আসার কথা আছে। খুঁজে বের করতে হবে যে ভিপিএসটা কোন থেকে আসলে। ভিপিএস যদি লেখা না থাকে তাহলে আমরা অন্য সিমটন অনুযায়ী দেখব যে এটার হচ্ছে যে 2.8 1.8 তারপরে হচ্ছে 0.9 3.1 এভরিথিং ভোল্টেজ কিন্তু ঢুকছে। আচ্ছা এটার হচ্ছে চার্জিং আইসিটা খুঁজে আসতে হবে। চার্জিং আইসি আসেন, এটা চার্জিং আইসিতে এইটা। আচ্ছা এইটা দেখেন এখানে কি আছে, ভিবাস ইন হচ্ছে, ভিভ্যাট ইন হচ্ছে। এবার এখান থেকে এই যে এমআইডি লাইন ভিপিএস পাওয়ার, এই যে ভিপিএস পাওয়ার। এবার কি করব আমরা, এখান থেকে যে ভিপিএস পাওয়ারটা আসছে, হ্যাঁ বিট ম্যাপের মাধ্যমে এখানে ক্লিক করে এই লাইনটা কোথায় যাচ্ছে। তাহলে এবার বিট ম্যাপে আসেন, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আন্দাজেই একটাকে মেন পিএম ধরবেন না, বা আন্দাজে এটাকে আপনি হচ্ছে যে সাব পিএম ধরবো না, আমরা লজিক্যালি ধরবো। তাহলে আমরা এখান থেকে ভিপিএস পেলাম না, কোনটাই পেলাম, কয়েলের পাশে যে ক্যাপাসিটরটা ছিল, কয়েলের পাশে এই যেটা, তাহলে এটা কোথায় আসছে দেখেন, কোনে, এই যে পুরো বোর্ডে আসছে না, এই যে এখানে গেছে কয়েলের মাধ্যমে। আর প্রথম এখানে এখান থেকে এই এই কয়েলের মাধ্যমে এর ডাইরেক্ট এখানে আসছে, দেখেন এটার মধ্যে ইন আছে, এটার মধ্যে কিন্তু ইন না, এই লাইনটা প্রথম থেকে শুরু গিয়ে এই জায়গায় গিয়েছে, এবার এখান থেকে আবার এখানে এসছে। তাহলে আমরা এটা তো হিসাব অনুযায়ী লজিক্যালি সিমটম অনুযায়ী কি আমরা জানিছি কি ওইটা আছে মেন, তারপরে এটা সাব। এটা বলছে ভোল্টেজ আইডেন্টিফাই ক্যাপাসিটর ভ্যালু রেজিস্টার ভ্যালু এন্ড আচ্ছা এখন তাহলে এটাকে মেন পিএম ধরেন, এটাকে সাব পিএম। সাব পিএম এর কাজ কি আর মেন পিএম এর কাজ কি, এবার এটা জানবো না, যেটাতে মেন পিএম ধরলাম। মেন পিএম এর কাজ কি, মেন পিএম কিন্তু কিছু ভোল্টেজ তৈরি করছে, আবার সাব পিএম ও দেখেন যে কিছু ভোল্টেজ তৈরি করছে। সেটা কি কি ভোল্টেজ তৈরি করতে পারে সেটা দেখেন, হতে পারে আপনার যদি এই এল লেখা আছে না, এল লেখা আছে মানে এটা হচ্ছে গ্রাফিক্স এর কাজ করে এল, আর এইটা হচ্ছে যে আপনার বি, যেটা বি হচ্ছে যে আপনার চার্জিং সেকশনের কাজ করে। তারপরে এটা আপনি শিওর হয়ে বুঝে নেওয়ার জন্য যে আমার ভিবাস এবং ভিপিএস আউটপুট আছে যে জায়গা থেকে, সেটাকে আমি কোনো কারণ ছাড়াই চার্জিং আইসি ধরে নেব। তাহলে গেল এটা হচ্ছে যে এটা গেল চার্জিং আইসি, এটা হলো মেন পিএম আইসি। এরপরে আসলাম এটা হচ্ছে যে সাব পিএম আইসি। এবার সাব পিএম আইসি কিভাবে কাজ করে, এটার জন্য আপনাকে আসতে হবে এখানে জানেন এলসিডি আছে, শুধু এলসিডি তে ক্লিক করেন, তাহলে এলসিডির ভোল্টেজ গুলো আসলে আমরা ওইটাকে গ্রাফিক্স থেকে ধরে নিতে পারি। এই দেখেন আছে গ্রাফিক্স বিএসপি বিএসএন, এটা কিন্তু আর এখান থেকে দেয়নি, এখান থেকে দেখেন যে দিয়েছে সে 1.8 বলেছে। যখন এখান থেকে 1.8 নেছে ও তো চাইলে এর মধ্যে তো নিতে পারতো, কিন্তু নেয়নি। তাহলে এটা মেন আর এটা সাব পিএম। তাহলে আমরা হচ্ছে যে আউটপুট এবং ইনপুট দিকে চিনবো যে আইসি কি এবং কোন আইসি কাজ করে, এটা হচ্ছে বিষয়। আমরা নরমালি এটা গ্রাফিক্স থেকে এটা দেখতে পারতাম, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা পাওয়ার আইসি নষ্ট কি খারাপ এইটা বুঝবো, এটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমাদের আজকের ক্লাস। ওকে, তাহলে সেই হিসাব করে মেন থেকে যখন এটা আসছে তাহলে এটাকে মেন ধরবো। এই মেন পিএম ধরার পরে একটু বর্ণিত ঝামেলা করছে,
এইটা কেটে দিলে সব ঠিক হয়ে যাবে। না, যা সব এরর হয়ে গেল। আচ্ছা, নতুন আপডেট তো, এটা মনে হয় একটু ঝামেলা আছে। ধারণা কিন্তু পাওয়া গেল। ওকে, তাহলে শুরুটা কোথা থেকে পালাম, যে এটা একটু জুম আউট করে দেখাই তাহলে ভালো হবে। যে এখানে প্রথম ভিভাস ইন হলো, ভিভাস ইন হয়ে এখান থেকে ভিপেজ তৈরি হয়ে ভিপেজ গেল কোথায়, মেইন পাওয়ার আইসি। এবার মেইন পাওয়ার আইসি থেকে এখানে কার্যক্রম সেরে সে কি করলো, সাবে দিল। সাব পিএমআইসি কি করলো, সেখানে কি করলো দেখেন, এখানে গ্রাফিক্সের জন্য আলাদা কোনো আইসি ব্যবহার করেনি, এই পাওয়ার আইসির ভিতর থেকে কিন্তু কাজ করছে। তাহলে আমরা অন্যান্য সেকশনে কিভাবে জেনেছি যে লুপ আইসি থাকতে পারে, তারপরে S503 না 6303 এরকম আইসি থাকতে পারে, তারপরে লু আইসি থাকতে পারে, গ্রাফিক্স আইসি যে নামগুলো থাকে সেগুলো থাকতে পারে, কিন্তু এখানে একবারে একটা আইসির ভিতরে দিয়েছে। কারণ কি জানেন, এই ফোনটা হলো গেমিং ফোন, আর গেমিং ফোনের জন্য হাই রেজলিউশন ফোন প্রয়োজন, মানে হাই রেজলিউশন ভোল্টেজ প্রয়োজন। সেই ভোল্টেজ কিন্তু ওই ছোট আইসিতে দিতে পারবে না। সেক্ষেত্রে সে কি করেছে, এই বড় আইসির মাধ্যমে একবারে পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা দিচ্ছে। মানে এক কথায় যে ওইটা যে ওই যে মানে একটা আছে যে মেন যে ফার্মের বা মেন যে গার্মেন্টসের যে অনার আছেন, সে নিজেই কাজ করছে, পারফরমেন্সের জন্য ঘাটতি না হয়, সে আর তার যে এমপ্লয়ি আছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে না, হিসাবটা সেই। তাহলে মোটামুটি কিন্তু কমপ্লিট। এখন এইটা আরো ভালোভাবে বোঝা যেত যদি আপনি বিট ম্যাপে যেতেন। বিট ম্যাপে আসেন, বিট ম্যাপে এইভাবে ক্লিক করবেন যে এখানে সাপ্লেন, এটা কোথায় গেল, ভিপিএস আছে, ভিভ্যাটের লাইনটা, ভিভ্যাটের লাইনটা প্রথমে গেল কি এই জায়গায় আসলো, এটা হচ্ছে যে একটা ওভিপি আইসি। এবার ওভিপি আইসি পার করে গেল কোথায়, সে গেল একটা ক্যাপাসিটরের ভিতরে। এটা কি সেই ওবিপি যেটা জাম্পার করা যাবে না? এইটা এক ধরনের ওবিপি এইটা আছে, না না, স্যামসাং এর ওবিপি জাম্পার করা যাবে না। স্যামসাং এর হচ্ছে ওই কিছু কিছু আছে যেটার ভিতরে আপনার ওই প্রোটোকল লাইন থেকে, সিপো থেকে, আমি ওটা আপনাদের দেখাচ্ছি। এটার জন্য মানে কয়েকটা পদ্ধতি দেখা যায়, মানে ফোন ডেড ফোনের পদ্ধতিগুলো জানার জন্য যে আমি এই ধাপ অনুসরণ করব। এটার জন্য দেখেন যে এখান থেকে এই যে ভিবাসের লাইন, যেটা ভিবাসের লাইনটা এখান থেকে এখানে আসলে, এখান থেকে ভিতরে যে এখান থেকে সোজা যাচ্ছে কোথায়, যে আইসির ভিতরে, হ্যাঁ আইসির ভিতরে। কিন্তু এখানে দেখেন যে আলাদা করে আমরা যেরকম হচ্ছে যে আপনার দেখছিলাম না যে শুধু ভিভ্যাটের লাইন চার্জিং আইসির সাথে বা ওবিপির সাথে সংযুক্ত ছিল না, কিন্তু এখানে কিন্তু সংযোগ আছে। এই যে এটি কিন্তু ওবিপি আইসি, ওবিপি আইসিতে দেখেন এখান থেকে ব্যাটারি লাইন আলাদা করে সংযোগ এখানে এটার মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে আবার এখান থেকে ব্যাটারিতে গেছে। কিন্তু কি হয়েছে, এটা হচ্ছে যে আপনার ভিভাস ইন হয়েছে কিভাবে, এখানে ডাইরেক্ট একটা সংযোগ দিয়ে রেখেছে, মানে এখানে পাহারাদারকে বলেছে আমি এখানে যাচ্ছি, তাই বলে এখানে কথা বলে গেল, দিয়ে সে কি করলো, উপর দিয়ে পাশে ডিঙিয়ে আবার ভিতরে ঢুকে পড়বে। কোনো সমস্যা হলে এখান থেকে হ্যাঁ, মানে সে তো জানছে, আমার তো পাহারাদার জানছে যে আমার কাজটা সিকিউরিটি নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গিয়ে সে কি করছে আলাদাভাবে আবার সংযোগটা নিয়ে এসেছে। এবার সে কি করছে, এখানে যে চার্জিং যে কার্যক্রম আছে, যে একটা আছে যে ভিপিআই সুইচিং আছে, একটা বুট ক্যাপ আছে, তাই না, এই বুট ক্যাপের মাধ্যমে সে কি করছে, ভিপিএসটা আউটপুট করছে। যদি এটা চার্জিং সেকশন কাজ না করতো তাহলে কিন্তু ভিপিএস এর এত মানে সিস্টেম কিন্তু এখানে দেখাতো না। ওকে, এখন এটা যে ওয়ার্ক করছে কিনা এইটা এই জায়গায় চাপ দিতে হবে, এই যে ভিভ্যাটের ভিপিএস এর যে ক্যাপাসিটর আছে এটা প্রেস করতে হবে।